যখন থেকে আমি অবুঝ তখন থেকে আমার মা অনেক স্ট্রাগল করছে। স্ট্রাগল দেখতে দেখতে বড় হয়েছি তো। তারপর নিজেও অনেক স্ট্রাগল করছি, সবসময় চেষ্টা করছি যে আমার বাবা মার কষ্টে কিভাবে ভাগ বসানো যায়। আমার লাইফে এমন না আমি অনেক কোটিপতি ঘরের ছেলে, খুবই মধ্যবিত্ত ঘরের একটা ছেলে আমি। আর এতে হচ্ছে আমার বাবা মা কারোই দোষ না, আমরা গরিব কেন। আমরা গরিব হওয়ার একটাই কারণ হচ্ছে আমার বাবা একটা বিজনেস করতো, মালয়েশিয়াতে ছিলেন তখন। আমার বাবার অনেক বড় একটা ব্যবসার লস হয়। কিছু মানুষ আছে যে এই এই জিনিসটা কখনো আমি কোথাও শেয়ার করি নাই, এখানে শেয়ার করতেছি। তো একটা আমার বাবার ফ্রেন্ড ছিল যে হচ্ছে আমার বাবার টাকা পয়সা যা ছিল সব কিছু নিয়ে মালয়েশিয়া থেকে পালায় গেছে। আমার বাবা ওই লোকটাকে আশ্রয় দিছিল। ওই লোকটার ভিসার ম্যাচ শেষ হয়ে গেছিলো, পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেছিলো, তাকে পুলিশ খুঁজতেছিল। আমার বাবা তাকে আশ্রয় দিছিল, তাকে পালছিল, তাকে বন্ধুর স্বরূপ আচরণ করছে, তাকে সেভ করছে। কিন্তু অবশেষে কী করছে, আমার বাবার জীবনে যত টাকা কামাইছে মালয়েশিয়া, যে যত ব্যবসা করছে, বাংলাদেশে যত যা করছে, আমার দাদার যত জমি জমার যত টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে ওই লোকটা ভেঙে গেছে। এবং কি আমার বাবা মা যখন টাকাটা চাইছে, আমার বাবাকে মার্ডার করারও চেষ্টা করা হয়েছিল। এটা অনেক আগের ঘটনা, অনেকই আগের ঘটনা। এই বিষয়টা কখনো শেয়ার করিনি আমি। এই কারণে আমরা আর্থিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়ছিলাম। দেন আমার মা অনেক স্ট্রাগল করছে। তখন আমার বাবা এত টাকার ধাক্কা খাইছিল, তখন সে কোনো ব্যবসা করে উঠতে পারতেছিল না। যেই ব্যবসা করতেছিল সেটাই লস হচ্ছিল। অনেক টাকার ধাক্কা ছিল ওই টাইমটাতে। এটা প্রায় আপনার 2001-2 সালের কথা। সো ওই টাইমের টাকার মূল্য অনেক বেশি। তখন 100 টাকার বাজার করলে একটা মধ্যবিত্ত ফ্যামিলি অনেক টাকার অনেক বাজার দিয়ে খাওয়া দাওয়া করতে পারতো। এখন 100 টাকা দিয়ে কিছুই করা যায় না। সো ওই ধাক্কার পর হচ্ছে আমরা অনেক, মানে কি বলে, আর্থিক অবস্থা অনেক ডাউন হয়ে যায়। তারপর অনেক স্ট্রাগল করছে আমার আম্মা, আমার নিজের চোখে দেখা। আমার ছোটোবেলা থেকে যখন থেকে আমি অবুঝ তখন থেকে আমার মা অনেক স্ট্রাগল করছে। স্ট্রাগল দেখতে দেখতে বড় হয়েছি তো। তারপর নিজেও অনেক স্ট্রাগল করছি, সবসময় চেষ্টা করছি যে আমার বাবা মার কষ্টে কীভাবে ভাগ বসানো যায়। কারণ আমার একটা ভাই একটা বোন আছে যারা বাকশ্রবণ প্রতিবন্ধী, যারা কথা বলতে পারে না, কানেও শোনে না। ওদের কর্মসংস্থান ওরকম নাই, ওরা কর্ম করে খেতে পারতেছে না ওরকম। ওদের ওদের শিক্ষাগত যোগ্যতা ভালো আছে। আমার বোনও কলেজ পাশ করছে, আমার ভাইও কলেজ পাশ করছে। ওরা মানে কথা বলতে পারে না, কানে শোনে না, তারপরেও ওরা কলেজে পড়াশোনা করছে। এটা অনেক বড় একটা ইয়ে। আমার বাবা মা অনেক কষ্ট করে ওদেরকে পড়াশোনা করাইছে। ইভেন আমাকেও আমার বাবা মা খুব কষ্ট করে পড়াশোনা করাইছে। একটা সময়ে পজ হয়ে গেছে, কারণ হচ্ছে তখনও আমাদের আর্থিক সমস্যা ছিল, ওই কারণে পড়ালেখাটা পজ হয়ে গেছিলো। তো আরও অনেক বিষয় ছিল আমার পড়ালেখা পজ হওয়ার। যেমন হচ্ছে আমি আমার ফ্যামিলির হালটা ধরতে চাইছি। যখন 24 ঘন্টা কষ্ট করছি, অনেকে রোস্টিং করে আমাকে, তারা লাইভে এসে অনেকভাবেই বলে তারা সিঙ্গারা খেয়ে স্ট্রাগল করে আসছে, কিন্তু এখন তারা অনেক কিছু, আমরা কিছুই না। তো তাদেরকে বলতে চাই, ভাই আপনারা তো সিঙ্গারা খায় ভিডিও করছেন, আর আমারও এমন দিন ছিল সকালবেলা বের হইতাম ভিডিও করতে, রাত্রেবেলা এসে রাতের খাবারটা খাইতাম। আমি সিঙ্গারাও খাওয়ার টাকা ছিল না আমার পকেটে। আমার বাবা মার কাছ থেকে আমি চাইতাম, আমি লজ্জা পেতাম, কারণ আমি বুঝতাম আমার অতটুকু আল্লাহ তালা মানে বুঝ দিয়েছিল। জানি না আমার অল্প বয়সে এত বুঝ আল্লাহ তালা দিছে, এই জন্যই দিছে কারণ আমার একটা ভাই একটা বোন বাকশ্রবণ প্রতিবন্ধী, তো আমি একমাত্র ছেলে, সেই জন্য আল্লাহ তালার এতটা দয়া আমার উপর। এই জন্য ছোটোবেলা থেকে আমি আমার বাবা মার কষ্টটা বুঝি। আমি একটা ফানি থিং শেয়ার করি, যেটা হচ্ছে আমার মার শরীর, মানে মুরগি মানুষ তো শরীর ব্যথা হয়, তখন আমার আম্মু বলতো আমার শরীরটা টিপে দে। আমি না, শরীরটা টিপে দিব না, আমার 5 টাকা দিতে হবে। কাছে ধরে 5 টাকা দিব, আমার শরীর টিপা দে। পরে আমার আম্মুর শরীর আধা ঘন্টা 1 ঘন্টা টিপতাম, টিপার পর 5 টাকা দিত। ওই 5 টাকা নিয়ে আমি সারাদিন ঘুরতাম, সারাদিন 5 টাকা খাইতাম। এমন একটা অবস্থা ছিল। সো ওই জায়গা থেকে আমি আসছি। আপনি তো সিঙ্গারা খেয়ে আসছেন, আমি তো না খেয়ে আসছি। এখানে অনেক স্ট্রাগল করে আসছি, অনেক কিছু দেখে আসছি এই জায়গায়। আসলে একটা, অনেকে বলে যে ক্রিঞ্জ ভিডিও করতে, অনেক খারাপ ভিডিও করতে। আসলে এটা তো কোনো টিচাররা শিখাই দিবেন আপনি কীভাবে ভিডিও করবেন না করবেন। আমার তো অতটা আর্থিক অবস্থা অত ভালো ছিল না। আমি আমেরিকা, দুবাই, আরও অন্য অন্য জায়গা, যেসব জায়গায় এন্টারটেনমেন্ট নিয়ে পড়াশোনা করানো হয়, হাই লেভেলের করা হয়, ওইখানে আমি টাকা খরচ করে যে পড়াশোনা করে আসবো, অ্যাক্টিং শিখে আসবো। এটা তো আস্তে আস্তে করতে করতে শিখছি আমি। সো আপনারা যখন আমাকে শিখাবেন তখনই তো আমি শিখবো। আস্তে আস্তে যখন ভুলগুলো করছি, ভুলগুলো ধরায় দিয়েছেন, তখন আস্তে আস্তে ওই ভুলগুলো আমি না করার চেষ্টা করছি বেশি বেশি। তখন আমারও ইচ্ছা হইলো যে, মানে ইচ্ছা হইলো কি, এটা প্রত্যেকটা সন্তানের দায়িত্ব। আপনাদেরকে আপনাদের বাবা মা অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছে, আপনাদেরকে 10 মাস 10 দিন গর্ভে নিয়েছে, আপনাদেরকে ছোট থেকে যখন বড় করছে কতটা কষ্ট করে বড় করছে, এটা যখন আপনার বাবা হবেন তখনই বুঝবেন, মা হবে তখনই বুঝবেন।
সো আমি আসলে ছোটোবেলা থেকে আমার বাবা মার এই কষ্টটা স্ট্রাগলটা দেখে আসছি। তো তারপর একটা সময় চিন্তা ভাবনা করলাম যে আমি যতটা সম্ভব পারি আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করব, আমি হেল্প করব। তো তখন আমার শুরু হলো ডান্স দিয়ে। তখন এই টিকটক মিউজিক্যালি কিছুই ছিল না, তখন ডান্স করে শুরু করলাম। সো তখন আমি ডান্স দেখে দেখে শিখতাম। যারা ডান্স করতো তাদের ডান্স দেখতাম, তাদের পায়ে স্টেপ দেখতাম, কীভাবে নাচতেছে, কীভাবে পা নড়াচ্ছে, কীভাবে হাত নড়াচ্ছে, কীভাবে স্টেপগুলো দিতেছে, করতেছে, কীভাবে মুভ করতেছে, এগুলো দেখতাম। তারপর বাইরের কান্ট্রির যে ভিডিওগুলো আছে তাই ওই ভিডিওগুলো দেখে পজ করে করে স্লো মোশনে দেখতাম। মানে তখন তো স্লো মোশন ছিল না, পজ করে করে দেখতাম, একটা স্টেপ দেখতাম, এক স্টেপ ঘরে বসে বসে রিহার্সাল করতাম, এমনি শিখতাম। শেখার পর আস্তে আস্তে যখন এভাবে নাচতাম, দেখতাম যে কোনো বার্থডে, যে কোনো বিয়ে, যে কোনো জায়গায় আমি গান শুনলে আমার নাচতে ইচ্ছে করতো। আস্তে আস্তে আমার রগে রগে নাচ চলে আসছে। তো গান বাজলে আমার নাচতে মন চাইতো। তো যে কোনো বার্থডে প্রোগ্রামে আমি ডান্স করতাম, তখন যে কোনো অনুষ্ঠানে আমি ডান্স করতাম। তো ওইখানে আরও সিনিয়র ডান্সাররা আসতো, তাদেরকে হায়ার করে আনা হইতো, কারণ তারা সিনিয়র ডান্সার, তারা অনেক দক্ষ ডান্সার, আর আমি তখন দক্ষ না, আমি বিগিনার। তো আমাকে হায়ার করার মতন কেউ ছিল না তখন। সো আমি ফ্রি যেয়ে ডান্স করতাম, আর ডান্স করার পর আমি ওই সিনিয়রদের সাথে কম্পেয়ার করতাম যে সিনিয়ররা কী নাচলো, তাদের চেয়ে বেটার করার চেষ্টা করতাম। তো এমনও হয়েছে যে তখনকার সময় কিন্তু একটা ভাইব ছিল স্টেজে ডান্স করলে টাকা ছড়ানো। তো ওই সিনিয়ররা ডান্স করলেও কিন্তু অত টাকা ছড়াইতো না যত টাকা আমি ডান্স করলে ছড়াইতো। তখন থেকে আমার মনে যে জিদ জাগলো, না আমি পারবো, আই ক্যান ডু ইট। সো তখন থেকে আমি ডান্স শুরু করলাম। দেন আমার এলাকার বড় ভাইরা ডান্স করতো, একটা ছিল সর্বপ্রথম যে বড় ভাইটার কাছ থেকে আমি সাপোর্ট নিয়েছিলাম, সে ছিল, তার নাম আরমান। সো আরমান ভাই আমাকে খুব সাপোর্ট করতো। আরমান ভাইয়ের কাছ থেকে আমি একটা দুইটা গান তুলছিলাম, দেন ওই গানে ডান্স করতাম, ওইটাও ভালো সাড়া পাইছি, খুব খুব ডান্স করতাম। তারপর ওনারটাও বন্ধ হয়ে গেছে, উনিও ডান্স শিখাইতো না বা ওনার স্কুল ছিল না, শেষ হয়ে গেছিলো। তারপর আস্তে আস্তে আমি একা একাই ডান্স করতাম, আবার একা একাই শিখতাম, যেহেতু একটু প্রতিভা ছিল নিজের মধ্যে, দেখে দেখে আমি এটা শিখতে পারতাম, ডান্স করতে পারতাম। এইভাবেই আমার স্ট্রাগলটা শুরু হইলো। তারপর আমাদের একটা সিনিয়র ডান্সার ছিল নয়ন ভাই, তার সাথেও আমি না ডান্স করতাম, অনেক মজা করতাম। তো তারা আবার বাইরে যাইতো ডান্স করতে, অনেক প্রোগ্রামে যেত। তো তখন আস্তে আস্তে আমার কিছু ফ্যান ফলোয়ার হওয়া শুরু হইলো, মানে এমনি ভার্চুয়াল জগতে না, রিয়েল লাইফে আমার ডান্স দেখে কিছু ফ্যান তৈরি হলো। সেই ফ্যান আমার বেস্ট ফ্রেন্ড হইলো, একটা নাম হচ্ছে হৃদয়। তাকে নিয়ে আমার ডান্সের জুটি তৈরি করলাম, সে আর আমি একসাথে ডান্স করতাম অলওয়েজ। তো যে কোনো প্রোগ্রামে ডাক শুরু হলো ওরা আমার। তখন আমাদের ডান্সের, জানেন না, আমাকে হায়ার করতো, তখন আমি ছোটো, তো 16-17 বছর বয়স আমার। তখন কয় টাকা দিত জানেন? শুনলে হাসবেন, মাত্র 2,000, 3,000, 5,000 এইরকম টাকা দিত ডান্স করলে। আর ছড়ানোটা ওটা ফ্রি, মানে একটা আছে না ফিক্সড, তুমি 2,000 টাকা পাবা। তখন আমি ছোটো মানুষ, 2,000 টাকা মানে বহুত কিছু ভাই। এটা আপনার কথা বলতেছি আমি প্রায় 15-16 সালের কথা। তখন 2,000 টাকা আমাদের কাছে বহুত কিছু। তখন একটা কি বলে পিওনের বেতন 2,000-3,000 টাকা। আমরা 2,000-3,000 টাকা ডান্স করলে বহুত কিছু পাইতাম। তো কুমিল্লার যেতাম ডান্স করতে, বরিশাল যেতাম ডান্স করতে, এমন অনেক অনেক ডিস্ট্রিক্টে যেতাম ডান্স করতে। এরকম ডান্স করতে করতে আস্তে আস্তে আমার একটা গ্রুপ তৈরি করলাম, আমার স্টুডেন্ট তৈরি হইলো। একটা সময় আমি নিজে একটা স্কুল দিলাম, আমার স্কুলে 10-12টা স্টুডেন্ট ছিল, তাদের কাছ থেকে আমি ছোট ছোট করে পেমেন্ট নিতাম, ছোট্ট ছোট্ট। তারা ডান্স করতো। আমার এটাই ভালো লাগতো যে আমি একটা টিচার হয়েছি, আমার কয়েকটা স্টুডেন্ট আছে, এটা থেকেই আমার শুরু হইলো। তারপর আস্তে আস্তে আসলো মিউজিক্যালি। তো আমার ফ্রেন্ড মিউজিক্যালি দেখাইলো আমাকে, নাম হচ্ছে স্মাইল। ও আমাকে মিউজিক্যালি দেখাইলো। ওই মিউজিক্যালি দেখার পর ও কী করতো, মেয়েদের সাথে ডুয়েট করতো। ব্যাটা একটু লুচ্চা টাইপের ছিল, লুচ্চা টাইপের মানে বন্ধু বান্ধব তো বুঝছেন, এই জন্য বললাম আর কি। তা স্মাইল যদি দেখিস রাগ করিস না, যাই হোক। ওই মেয়েদের সাথে ডুয়েট করতো, তুঝে ইসকি ভাবি বানা দো চলতি ক্যা, মানে ভাবিটাই বানায় দেয়। আমি ওই ভিডিও করতেছে, আমার ভাবি বানায় দেবে মেয়েকে। তো এরকম দেখতাম দেখতাম আস্তে আস্তে আমি শুরু করলাম। তো এমনি লিপসিং করতাম, দেখি আমার সারা নাই, মেয়েদের সাথে ডুয়েট করলেও সারা নাই। কারণ কে দেখবে ভাই, সবাই লিপসিং করে, এইগুলো দেখার তো সময় নেই। সো তখনই ইউনিক কিছু করলাম, যেটা হচ্ছে আমার যে প্রতিভাটা ছিল ডান্স, ডান্স করা শুরু করলাম। রমনা পার্কে যেতাম শুক্রবারে, ডান্স করতাম। তখন আমার আবার নয়ন ছিল, শিমুল ছিল, তারপর হৃদয় ছিল, আমরা 4-5 জন ছিলাম, ডান্স করতাম একসাথে। ডান্স করে করে ভিডিও আপলোড করতাম। ওই ভিডিওগুলো এতটা রেসপন্স পাইছি, আপলোড করার পর দিন দেখি আমার 1 মিলিয়ন ভিউ একটা ডান্সের ভিডিওতে। ওয়াও! জাস্ট ওই দিনের পর থেকে আমার আর পিছনে ঘুরে ফিরে তাকাইতে হয় নাই। আমি জাস্ট ডান্সের ভিডিও দিতেই ছিলাম, আমি আগাইতেছিলাম। প্রিন্স মামুন নামটা, নামটা আসলে ওই 15-16 সালে একটা ট্রেন্ড চলতেছিল, অ্যাঞ্জেল, এইটা অ্যাঞ্জেল প্রিয়া, অ্যাঞ্জেল সকিনা, অ্যাঞ্জেল মর্জিনা। সো মেয়েরা অ্যাঞ্জেল লাগাইতো, তো ছেলেরা কি লাগাইতে পারে, ছেলেরা তো কিছু লাগায় না।
তো তখন আমার মাথায় আইডিয়া আসলো, ওরা যেহেতু অ্যাঞ্জেল লাগায়, অ্যাঞ্জেল মানে পড়ি, আমি এমন কিছু লাগাই যে জিনিসটা শুনতে একটু মানে গর্জিয়াস লাগবে, এলিগেন্ট লাগবে। তো তখন আমার মাথায় আসলো প্রিন্স লাগাই, প্রিন্স মামুন। সো প্রিন্স মামুন লাগাইলাম। লাগানোর পরে তারপরে দেখাইতেছে যে একটা নামের পর একটা কোড ইউজ করতে হয়। তখন আমার কোড ছিল 143। আর 143 ইউজ করাতে 143-র অনেকগুলা মিনিং আছে। যেমন হচ্ছে আই লাভ ইউ, আই মিস ইউ, আই হেট ইউ, অনেক কিছু আসে। সো 143 কোডটা ইউজ করলে কি হয়, আপনার যে ভার্চুয়াল জগৎগুলো আছে যেমন টিকটক, লাইকি, এই দুইটা প্ল্যাটফর্ম বিশেষ করে এইসব জায়গায় ইউজার নেমটা বলে একটা কথা আছে, ইউজার নেমটা সার্চ দিলে সবগুলো প্ল্যাটফর্মে ইউজার নেম আছে, ফেসবুকেও আছে, ফেসবুকেরটা অতটা ধরে না কেউ, কিন্তু ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিতে ওইগুলো অনেক প্রায়োরিটি দেওয়া হয় ইউজার নেমটাতে। যখন প্রিন্স মামুন লিখতো তখন অনেক ফেক অ্যাকাউন্ট আসতো, যখন 143 লিখতো প্রিন্স মামুন 143 তখন আমার অ্যাকাউন্ট আসতো। এটাই আমার নামের রহস্য।